আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ভিডিও। আজকে তোমাদের কমপ্লিটিং সেন্টেন্সের উপরে চতুর্থ পার্টের ভিডিও এবং ভিডিওটি সকলকে দেখার আমন্ত্রণ রইল। আজকের এই ভিডিও দেখার পর তোমাদের এসএসসি সিলেবাসের উপর ভিত্তি করে যে কয়েকটি রিপিটেড রুলস থাকে এই কয়েকটির উপর তোমাদের পর্যায়ক্রমিক আলোচনা থাকবে। তো আজকেরটি হচ্ছে লাস্ট ক্লাস এবং আজকের এই ক্লাসটি দেখার পর এরপরে তোমাদের এসএসসি প্রস্তুতিমূলক ভাবে আর কোনো ক্লাস করতে হবে না। তো চলো শুরু করা যাক। আজকে দেখব নো সোনার হ্যাড ডট ডট দেন এবং হার্ডলি হ্যাড ডট ডট ওয়েন, স্কার্সলি হ্যাড ডট ডট ওয়েন, এগুলোর নিয়ম। এগুলো মূলত একটা আরেকটার অল্টারনেটিভস। আমরা যদি কোনো সেন্টেন্সে নো সোনার হ্যাড ডট ডট দেন দিয়ে কমপ্লিটিং সেন্টেন্স পাই এবং কোথাও হার্ডলি হ্যাড ডট ডট ওয়েন দিয়ে পাই, স্কার্সলি হ্যাড ডট ডট ওয়েন দিয়ে পাই, ধরে নিতে হবে একটা অন্যটার অল্টারনেটিভস এবং অর্থগত দিক থেকেও সেম। তার মানে এটার অর্থ যেটা, হার্ডলি হ্যাড এটার অর্থ সেম, স্কার্সলি হ্যাড এটার অর্থ সেম। ব্যবহারগত দিক থেকেও একই ব্যবহার, কিন্তু শুধু পার্থক্য হচ্ছে নো সোনার হ্যাড এর সাথে দেন বসবে, হার্ডলি হ্যাড এর সাথে ওয়েন বসবে এবং স্কার্সলি হ্যাড এর সাথে ওয়েন বসবে। তো এতটুকুই। আমরা চলে যাব এক্সাম্পলে দেখছি যে এখানে আমাদের দুইটা পার্ট থাকবে। পার্ট মূলত এই প্রথম অংশ, যেমন দেনের পূর্ব পর্যন্ত এই অংশটা আমাদের উল্লেখ করাই থাকবে এবং দেন থেকে ওয়েন থেকে আমরা দ্বিতীয় এই স্কার্সলি হ্যাডে ওয়েন পাবো, হার্ডলি হ্যাডে ওয়েন পাবো, মানে এই অংশটুকু আমাদের কমপ্লিট করতে হবে দেন যুক্ত করে, ওয়েন যুক্ত করে। তো প্রথম অংশ কোন টেন্সে থাকবে মনে রাখতে হবে। এই ধরনের সেন্টেন্সে প্রথম অংশ পাস্ট পারফেক্টে হবে এবং পরের অংশটা হবে অবশ্যই পাস্ট ইনডিফিনিটিভ। স্কার্সলি হেডের ক্ষেত্রেও তাই, হার্ডলি হেডের ক্ষেত্রেও তাই। তো এক্সাম্পল খেয়াল করলে দেখবো আমরা যে এখানে নো সোনার হ্যাড দ্য পুলিশ কাম, এই অংশটা পাস্ট পারফেক্টে কোন হিসেবে আছে আমরা দেখবো। নো সোনার এটা বসানোর পর আমরা সাবজেক্ট পেয়েছি হচ্ছে দ্য পুলিশ। দ্য পুলিশকে আগে ধরলে তারপর হ্যাড হচ্ছে ভার্ব, সাবজেক্টের পর হ্যাড, তারপর কাম, এটা ভি3। নো সোনার হ্যাড দ্য পুলিশ কাম এই অংশটা যদি আমরা খেয়াল করি পুরোটা পাস্ট পারফেক্টে ধরা হয়েছে। আচ্ছা, এরপরে দেন যুক্ত করে দ্য থিপ ওয়েন্ট, চোরটি পালিয়ে গেল। আচ্ছা, মানে অর্থটা কেমন আসতেছে যে পুলিশ আসতে না আসতেই চোরটি পালিয়ে গেল। এখানে তো দেন কিন্তু লেখা যাবে না, THEN কখনোই লেখা যাবে না, দেনই লিখতে হবে THAN। আমরা অনেক সময় ভুল করে থাকি, THEN লিখে ফেলি, কখনোই করা যাবে না। পরে আসি যে স্কার্সলি হ্যাড, এটা অর্থ কিন্তু সেম অর্থ আসে। স্কার্সলি হ্যাড দ্য টিচার এন্টার্ড দ্য ক্লাস, মানে কি শিক্ষক শ্রেণীতে প্রবেশ করা মাত্রই, মানে কি প্রবেশ করতে না করতেই। এখানে স্কার্সলির সাথে তো কো রিলেটিভ হিসেবে বসে ওয়েন। ওয়েন কি দ্য স্টুডেন্টস স্টুড আপ, শিক্ষার্থীরা দাঁড়িয়ে গেল। তো আমরা মনে হয় স্কার্সলি হ্যাড, হার্ডলি হ্যাড এবং নো সোনার হ্যাড এর নিয়মটা ভালো মতো বুঝতে পেরেছি। পরবর্তী রুলস আছে অ্যাজ ইফ এবং অ্যাজ দো। এটা মূলত এইচএসসি পরীক্ষায় বেশি এসে থাকে, এসএসসি তে তবুও আসে, ইম্পর্টেন্ট একটা রুলস। তো আমরা এখানে দুই ভাবে করতে পারি, এর দুইটা কন্ডিশন থাকে। একটা হচ্ছে ফার্স্ট পার্টের কন্ডিশন এবং সেকেন্ড পার্টের কন্ডিশন। দেখতে হবে যে প্রথম যে পার্টটা থাকবে আমাদের, এই প্রথম পার্ট যদি প্রেজেন্ট ইনডিফিনিট থাকে তাহলে পরের অংশটা আমরা কি করব, সেকেন্ড পার্ট করব পাস্ট ইনডিফিনিট। প্রথম অংশ প্রেজেন্ট ইনডিফিনিট, পরের অংশ পাস্ট ইনডিফিনিট, এটা খেয়াল রাখতে হবে। আবার আরেকটা কন্ডিশন হতে পারে যে ফার্স্ট পার্ট পাস্ট টেন্স, মানে যদি প্রথম অংশ পাস্ট ইনডিফিনিটে থাকে তাহলে পরের অংশ আমাদের করতে হবে পাস্ট পারফেক্ট টেন্স, এই কন্ডিশনে। তার মানে আমরা দেখব প্রথম অংশ প্রেজেন্ট হলে পরের অংশ পাস্ট, প্রথম অংশ পাস্ট হলে পরেরটা পাস্ট পারফেক্ট। এতটুকু আমাদের মনে রাখতেই হবে। এবং অর্থগত দিক থেকে যে আমরা এক্সাম্পলে দেখি যে হি স্পিক্স অ্যাজ ইফ, সে এমন ভাবে কথা বলছে। স্পিক্স মানে বলে, সে কথা বলে। অ্যাজ ইফ মানে কি, অ্যাজ ইফ মানে হচ্ছে এমন ভাবে যেন, সে কথা বলে এমন ভাবে যেন হি ওয়ার ম্যাড। এখানে আমরা ওয়ার কেন লিখলাম, নিয়ম হচ্ছে এই প্রথম অংশ দেখো এখানে স্পিক্স আছে, তার মানে প্রেজেন্টে ব্যবহার করা হয়েছে, এবং পরের অংশ ওয়ার ব্যবহার করার শর্ত হচ্ছে এখানে আমরা ইজ ব্যবহার করতে পারতাম, তাহলে তো ইজ ব্যবহার করলে তো দুই অংশই প্রেজেন্ট হয়ে গেল, কিন্তু আমাদের কন্ডিশন তো পূরণ হচ্ছে না। আমাদের কন্ডিশন পূরণ করতে গেলে অবশ্যই দুই অংশের মধ্যে সিকোয়েন্স অফ টেন্স যেটা মাথায় রাখতে হবে, যে একটা অংশ প্রেজেন্ট হলে পরের অংশ পাস্ট করতেই হবে। তো এই বিষয়টা আমাদের মাথায় রাখতেই হবে। চলে যাব পরবর্তী রুলসে। এখানে আরেকটি কন্ডিশন আমাদের আছে যে হি বিহেভড। দেখুন এখানে
বিহেভড মানে এর ভি টু তে আছে। বিহেভড কোথ থেকে আসছে মনে রাখতে হবে, বিহেভড আসছে বিহেভ থেকে, মানে এটা প্রেজেন্ট থেকে আসছে পাস্টে। তো প্রথম অংশ অ্যাজ ইফ অথবা অ্যাজ দো, এখানে অ্যাজ দো ব্যবহার করা, যদিও অ্যাজ ইফ অথবা অ্যাজ দো এর প্রথম অংশ যদি পাস্ট টেন্সে থাকে তাহলে পরের অংশ পাস্ট পারফেক্ট করতে হবে। এটা আমাদের কন্ডিশন। তাহলে হি বিহেভড, সে আচরণ করছিল, অ্যাজ দো এমন ভাবে যেন, হি হ্যাড বিন ম্যাট, সে যেন পাগল হয়ে গিয়েছে। তার মানে আমাদের সেকেন্ড কন্ডিশন কি, প্রথম অংশ পাস্ট হলে পরের অংশ পাস্ট পারফেক্ট। রিলেটিভ প্রোনাউনের নিয়মটি যদি আমরা ভালো মতো খেয়াল করি, এটা খুবই রিপিটেডলি এসে থাকে পরীক্ষায়। আর এই নিয়মটির জন্য আমরা খেয়াল করব রিলেটিভ প্রোনাউন হু, হুইচ, দ্যাট, হুম, হুজ, এইগুলো সাধারণত সেন্টেন্সের মাঝখানে বসে থাকে। হু, হুইচ, দ্যাট, হুম, হুজ, এগুলো। তো এগুলো থাকলে আমরা কিভাবে করব, যেমন এখানে আছে আই স দ্য বয়, হু। আচ্ছা, এই হু থেকে আমাদের বাকি অংশ পূরণ করতে, হু পর্যন্ত দেওয়াই থাকবে, বাকি অংশ পূরণ করতে হবে। পূরণ করবো কিভাবে, সামঞ্জস্যপূর্ণ সেন্টেন্স বানিয়ে ক্লোজ বানাতে হবে। এখানে দেখবো আই স দ্য বয়, আমি বালকটিকে দেখলাম, যে কি করছিল, হু, হু দ্বারা কাকে বোঝাচ্ছে, হুটা হচ্ছে এই বয়। তাহলে আই স দ্য বয়, আমি বালকটিকে দেখলাম, হু হু ওয়াজ ক্যাচিং ফিশ, যে কি করছিল, যে হচ্ছে মাছ ধরছিল। আবার দেখি এখানে দিস ইজ দ্য বুক, এটা হচ্ছে বই, হুইচ, যেটি আমি কি করেছিলাম, হুইচ আই বট ফ্রম লাস্ট বুক ফেয়ার, এবং যেটা আমি কিনেছিলাম গত বইমেলা থেকে। তো আমরা খেয়াল করবো এই হু, হুইচ, আবার এখানে দেখো সফি ইজ মাই ফ্রেন্ড, সফি আমার বন্ধু, হুজ সিস্টার, হুজ সিস্টার ইজ এ ডক্টর, যার বোন হচ্ছে ডাক্তার। তো আমরা এখানে দেখতে পাচ্ছি হু, আবার এখানে হুইচ, আবার এখানে হুজ, এই তিনটা এখানে রিলেটিভ প্রোনাউন ব্যবহার করছে, এবং রিলেটিভ প্রোনাউনের আগে যে নাউনটা আছে সেই সম্পর্কে তথ্য কিন্তু বাকি অংশটুকু দিতে হবে। যেমন এখানে ওয়াজ ক্যাচিং ফিশ, কে মাছ ধরছে, সে বালকটি। আবার এখানে যদি খেয়াল করি যে আই বট ফ্রম লাস্ট বুক ফেয়ার, আমি কিনেছিলাম বইমেলা থেকে, মূলত কি কিনেছিলাম, বইটি কিনেছিলাম, এই জন্য বইয়ের তথ্য দিতে হবে এখানে। আবার পরেরটাতে দেখা যাচ্ছে এখানে যে সিস্টার ইজ এ ডক্টর, কার বোন, সেখানে হচ্ছে মাই ফ্রেন্ড সফি, ওর বোন। তার মানে কি, আমার বন্ধুর বোন সম্পর্কে তথ্য দেয়া। এই রুলসটা অনেকবার আসে, যেমন দা প্লেস একটা জায়গার নাম দেওয়া থাকবে, তারপরে ডট ডট দিয়ে থাকে, তারপর হোয়ার দেওয়া থাকবে, বাকি অংশ পূরণ করতে হবে। যেমন এরকম থাকবে যে হাতিবান্ধা ইজ এন উপজেলা, হাতিবান্ধা একটা উপজেলা, হোয়ার হোয়ার পর্যন্ত দেওয়া থাকবে, বাকি অংশ পূরণ করতে হবে। তার মানে হোয়ারের পর যে তথ্যটুকু দিতে হবে সেটা অবশ্যই ওই হাতিবান্ধা উপজেলা সম্পর্কেই দিতে হবে। তাহলে আমরা হাতিবান্ধা ইজ অ্যান উপজেলা হোয়ার আই ওয়াজ বর্ন, যেখানে আমি জন্মগ্রহণ করেছিলাম। আবার দেখি ঢাকা ইজ দ্য সিটি, ঢাকা হচ্ছে একটা শহর, হোয়ার, যেখানে কি, যেখানে আই কমপ্লিটেড মাই স্টাডি, যেখানে আমার পড়াশোনা আমি কমপ্লিট করেছিলাম। তো খেয়াল রাখতে হবে যে হোয়ার, তারপরে এই হোয়ারের সামনে যার সম্পর্কে তথ্য দেওয়া থাকবে সেই তথ্য দিয়ে আমাদের বাকি অংশটুকু কমপ্লিট করার মাধ্যমে সেন্টেন্সটি পরিপূর্ণ করতে হবে। আরেকটা বহুল ব্যবহৃত আমরা রুলস দেখবো, এটা অনেকবার আসছে এই পরীক্ষায়। যেমন দ্য টাইম, সামনে টাইম দেওয়া থাকবে এবং তারপর ওয়েন লেখা থাকবে, ওই আগেরটার মতো, ওয়ারের মতোই। তো এটা আমরা চেঞ্জ করব কিভাবে, দেখবো যে এখানে এক্সাম্পল আছে 1971 ইজ দ্য ইয়ার, 1971 হচ্ছে একটা বর্ষ যখন আমরা কি করেছি, ওয়েন উই গট আওয়ার ফ্রিডম, মানে যখন আমরা আমাদের ফ্রিডম পেয়েছি। এখানে ফ্রিডমের জায়গায় আমরা যদি লিখি যে 1917 ইজ দ্য ইয়ার হোয়েন মাই গ্র্যান্ডফাদার ওয়াজ বর্ন, এটা দিলে হবে। হোয়েন উই গট আওয়ার ইন্ডিপেন্ডেন্স, এটা লিখলে হবে। আবার এরকম যে থাকে যে স্যাটারডে ইজ দ্য ডে, মানে কি শনিবার হচ্ছে একদিন, হোয়েন যখন কি দ্য উইক বিগিনস, যখন সপ্তাহটি শুরু হয়। তো এই ধরনের সেন্টেন্স আমরা সাধারণত কমপ্লিটিং সেন্টেন্স করার সময় এই পর্যন্ত, হোয়েন পর্যন্ত থাকবে, বাকি অংশটুকু আমাদের একটা অর্থপূর্ণ বাক্যের অংশ দিয়ে পূরণ করতে হবে। তো আমার মনে হয় এটাতে তেমন কোনো সমস্যা হবে। চলে যাই পরবর্তী নিয়মে, যে এখানে দেখতে পাচ্ছি প্রোভাইডেড দ্যাট এবং প্রোভাইডিং এই রুলসটা অনেক ক্ষেত্রে এসে থাকে। এটা আমরা কিভাবে চেঞ্জ করব দেখব, যে এটা মূলত একটা কন্ডিশনের একটা আলাদা ফর্ম, এবং প্রোভাইডিং দ্যাট, প্রোভাইডেড দ্যাট, এটা মূলত ইফ এর রিপ্লেসমেন্টে বসে। তার মানে যদি আমরা ইফ এর ব্যবহার পাই তাহলে ইফ এর রিপ্লেসমেন্টে আমরা এই প্রোভাইডিং দ্যাট ব্যবহার করতে পারি। যে আই উইল গো টু ঢাকা, আমি ঢাকায় যাব, তাহলে এই পর্যন্ত ঠিক আছে, আই উইল গো টু, আমি ঢাকায় যাব। এখানে প্রোভাইডিং দ্যাট বসানোর জন্য পরবর্তী একটা কন্ডিশন দিচ্ছে। কন্ডিশনটা কি, আমি ঢাকায় যাব, প্রোভাইডিং দ্যাট মানে ইফ, যদি, যদি কি,
ইউ গো উইথ মি, যদি তুমি আমার সাথে যাও। তার মানে এই ধরনের সেন্টেন্স আমরা পাবো। এখানে ইফ থাকলে তোমাদের কাছে খুব ইজি মনে হতো, কিন্তু ইফও যা, প্রোভাইডিং দ্যাট, প্রোভাইডেড দ্যাট, একই, সেম টু সেম। পরবর্তী দেখো একটা সেন্টেন্স এখানে, হি মাস্ট সাকসিড, সে অবশ্যই জীবনে সফল, সাকসিড ইন লাইফ, সে অবশ্যই জীবনে সফলতা লাভ করবে। প্রোভাইডেড দ্যাট, যদি, যদি কি, যদি হি স্টাডিজ হার্ড রেগুলারলি, যদি সে নিয়মিত কঠোর পরিশ্রম বা কঠোর পড়াশোনা করে। তো এই যে এখানে প্রোভাইডিং দ্যাট, প্রোভাইডেড দ্যাট, এটা নিয়ম সেম। লাস্ট ওয়ান যে রুলসটা, সেটা অনেকবার পরীক্ষায় এসেছিল এবং এটা আসবেই যতদিন পর্যন্ত এই টপিকটা থাকবে। দেখবো ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম। যদি ইট ইজ টাইম থাকে তার মানে এখনই সময়, আর ইট ইজ হাই টাইম মানে এখনই উপযুক্ত সময়, দুটোই সেম, কিন্তু ব্যবহারগত পার্থক্য আছে। যদি এখানে টু দেওয়া থাকে, টু দেওয়া থাকলে তো আমাদের কপাল ভালো, মানে আমাদের জন্য সেন্টেন্স মেক করা খুবই সহজ। যেমন ইট ইজ টাইম, এখনই সময়, টু স্টার্ট দ্য ওয়ার্ক, কাজটি শুরু করার। মানে টু থাকলে এর পরে যে অংশটা নিব আমরা, ভার্ব দিয়ে শুরু করব। যেমন ইট ইজ টাইম, ইট ইজ টাইম টু চেঞ্জ দ্য ওয়ার্ল্ড, বিশ্বকে, পৃথিবীকে চেঞ্জ করার এখনই উপযুক্ত সময়। কিন্তু ঘটনা হচ্ছে, যদি ইট ইজ হাই টাইম এরপরে একটা সাবজেক্ট দেওয়া থাকে, যেমন উই দেওয়া থাকলো, কারণ বাকি অংশটা আমাদের পূরণ করতে হবে। ইট ইজ হাই টাইম উই চেঞ্জ আওয়ার ব্যাড বিহেভিয়ার, মানে আমাদের খারাপ অভ্যাস ত্যাগ করার এখনই উপযুক্ত সময়। এই পর্যন্ত, সেন্স পর্যন্ত আমাদের লিখতে হবে, সেন্স থেকে বাকি অংশ। তো চেঞ্জড কেন লিখলাম, মনে রাখতে হবে যে ইট ইজ হাই টাইম এর পর যদি সাবজেক্ট দেওয়া থাকে, তাহলে অবশ্যই পরবর্তী অংশ পাস্ট ইনডেফিনিট দিয়ে শুরু করতে হবে, মানে ভি টু দিয়ে শুরু করতে হবে। যেমন ইট ইজ হাই টাইম, এখনই উপযুক্ত সময়, দে স্টার্টেড ফর দ্য স্টেশন, মানে তাদের স্টেশনের উদ্দেশ্যে যাত্রা করার, রওনা করার এখনই উপযুক্ত সময়। শর্ত হচ্ছে টু দিলে আমাদের জন্য সহজ, কিন্তু টু ছাড়া সাবজেক্ট দিলে অবশ্যই ভি টু কিন্তু নিতেই হবে, এটা আমাদের মাথায় রাখতে হবে ভালো মতো। প্রিয় শিক্ষার্থী, আজকের এই রুলস আলোচনা করার সাথে সাথেই আমাদের কম্পিটিং সেন্টেন্সের উপর রুলস বেসড এসএসসি পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট যে বিষয়গুলো, এগুলো আলোচনা শেষ করা হলো। এরপরে তোমরা দেখতে পাবো এক্সাম্পল পার্ট। সো পরবর্তী পার্টের জন্য, এক্সারসাইজ পার্টের জন্য তোমাদেরকে আবারও আমন্ত্রণ জানাচ্ছি।